ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ দ্বিতীয় দিনের যে সিনারিও, সেইখানে ইন্ডিয়া 376 রান করে ও 376 রান করে অল আউট হয়ে যায়, যেখানে রবিচন্দ্র অশ্বিন 113 রান ও রবীন্দ্র জাডেজা 86 রান। এই দুইজনের যে এই বড় পার্টনারশিপ, এই পার্টনারশিপের দৌলতে কিন্তু টিম ইন্ডিয়া 376 রানের মতন বড় একটা লিড মানে বাংলাদেশের এগেনস্টে রেখে দেয়। আর এই লিডটাকেই যখন এই লিডটার এগেনস্টে ব্যাট করতে নেমে বাংলাদেশ মানে 149 রানে অল আউট হয়ে যায় তারা। মানে তাদের পক্ষ থেকে ক্যাপ্টেন শান্ত 20 রান, সাকিবুল হাসান 32 রান ও লিটন দাস 22 ও মেহেদি হাসান মিরাজ 27 রান। এই যে এদের এই ছোট ছোট রানের কন্ট্রিবিউটে বাংলাদেশ 149 রানে অল আউট হয়ে যায় 47 ওভার 1 বলে। ও বাংলাদেশের কাছে তখনও ইন্ডিয়ার 227 রানের লিড থেকেই যায়। ও এই 227 রানের লিডে আবার কিন্তু দ্বিতীয় দিনে খেলাতেই টিম ইন্ডিয়া আবার ব্যাট করতে নামে ও সেইখানে টিম ইন্ডিয়া আবার 81 রানের এক্সট্রা লিড দেয় ও টোটাল লিড সংখ্যা যে দাঁড়ায় বাংলাদেশের এগেনস্টে টিম ইন্ডিয়ার 308 রান। যেইখানে টিম ইন্ডিয়ার যে দ্বিতীয় দিনের ব্যাট করতে নেমে জয়সওয়াল 10 রান করে আউট হয় ও রোহিত শর্মা 5 রান করে আউট ও বিরাট কোহলি আবার 17 রান করে আউট। কিন্তু এইখানে শুভমান গিল 33 রান করে এখনও নট আউট রয়েছে ও ঋষভ পান্ত 12 রান করে এখনও নট আউট রয়েছে। কিন্তু এই যে টিম ইন্ডিয়ার যে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে যে 3টে উইকেট দিয়ে দেওয়া বাংলাদেশকে, এখানে কিন্তু বাংলাদেশের কিছুটা অ্যাডভান্টেজ রয়েছে। যদি বাংলাদেশ টিম ইন্ডিয়াকে খুব কম রানে আটকে ফেলতে পারে, যদি 400 বা 450-এর মধ্যে, তাহলে বাংলাদেশের কাছে একটা আশা থাকবে জিতবার। আর যদি 500-র উপরে চলে যায় তাহলে কিন্তু বাংলাদেশ বা 450-র উপরে গেলেই বাংলাদেশের কিন্তু এখান থেকে জেতার কোনো আশা থাকবে না। কিন্তু এই যে দ্বিতীয় দিনের খেলায় যে জাসপ্রীত বুমরা দুর্দান্ত যে বল করলেন, তিনি যে 11 ওভারে 4টে উইকেট তুলে নিয়েছেন, দুর্দান্ত বল। ও জাসপ্রীত বুমরার পাশাপাশি মোহাম্মদ সিরাজ তিনিও 10 ওভার করে 2 উইকেট নিয়েছেন ও আকাশদীপ 5 ওভার করে 2 উইকেট ও জাদেজা রবীন্দ্র জাদেজা 8 ওভার করে 2 উইকেট। তিনি ব্যাটিংয়ে যেভাবে কন্ট্রিবিউটটা রেখেছেন, তিনি বোলিংয়ে আবার সেম কন্ট্রিবিউটাই রেখেছেন, মানে দুর্দান্ত। ও এই যে ইন্ডিয়ার যে ফার্স্ট ব্যাটিং করছিল তখন কিন্তু যে বাংলাদেশের বোলিং দুর্দান্ত করেছিল, মানে বাংলাদেশেরও তাসকিন আহমেদ তিনিও 21 রান দিয়ে 3 উইকেট নেন, মানে 21 ওভারে। ও এখানে যে তাদের পক্ষে হাসান মাহমুদ তিনি দুর্দান্ত বল করেছেন, তিনি যে 5 উইকেট 22 ওভারে 5 উইকেট নিয়েছেন, তিনি দুর্দান্ত বল, তিনি দুর্দান্ত উইকেট তুলে নিয়েছেন। রোহিত শর্মা, বিরাট কোহলি, তারপরে আপনার রাহুল, শুভমান গিল, এই কটা যে দুর্দান্ত টপ অর্ডারে যে উইকেটগুলো নিয়েছেন হাসান মাহমুদ, দুর্দান্ত তিনি বল করেছেন। ও তাদের পক্ষে মেহেদি হাসান মিরাজ 1 উইকেট ও নাহিদ রানা তিনি 1 উইকেট। এই যে এত দুর্দান্ত যে তারাও বল করেছিল, কিন্তু তারা শেষমেশ ওই রবীন্দ্র জাডেজা ও অশ্বিনের যে পার্টনারশিপটা তারা লাস্টে ভাঙতে পারেনি। যেই পার্টনারশিপটার জন্যই কিন্তু টিম ইন্ডিয়া এত মানে এগিয়ে গেছে, যেটাকে ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে বাংলাদেশে, যেটা বাংলাদেশ আর মানে ভাঙতে পারেনি। আর সেই রানটাকে মানে 376 রানকে মানে অ্যাকচুয়ালি চেস তো নয়, লিড, সেই লিডটা শোধ করতে নেমে তারা 149 রানে গুটিয়ে যায়। ও তাদের কাছে যে টিম ইন্ডিয়ার যে দ্বিতীয় দিনের শেষে যে 308 রানের লিড এসে দাঁড়ায়, কারণ টিম ইন্ডিয়া আবার তৃতীয় দিনও ব্যাট করবে। তো সেইখানে টিম ইন্ডিয়া যদি 100 রান বা 150, 200 যতই রান একটা দিক, সেটা কিন্তু বাংলাদেশের ওপরে অতিরিক্ত চাপ। আর যেটা কিন্তু হয়তো মানে এইখানে আশা একটাই কি হয়তো বাংলাদেশ এই ম্যাচটাকে ড্র করতে পারে, ড্র করার আশা নাই, যদি চাই তাহলে ড্র করতে পারে, কিন্তু এখানে হয়তো ড্র করার চাষা নাই। এখানে এই ম্যাচটা 90% ইন্ডিয়ার ফেভারে রয়েছে, ইন্ডিয়াই জিতবে, আর 10% ছেড়ে দিচ্ছি। আর এইখানে দেখাই যাক তৃতীয় দিনের খেলায় কি হয়। কিন্তু এই যে অশ্বিনের 113 রান ও রবীন্দ্র জাডেজার যে 86 রানের দৌলতে টিম ইন্ডিয়া আজ মজবুত স্থিতিতে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের এগেনস্টে ফার্স্ট টেস্ট ম্যাচে। কারণ এক সময় এই টেস্ট ম্যাচের ফার্স্ট ইনিংসে যে প্রথম 2-1 ঘন্টার ব্যাটিং দেখে মনে হচ্ছিল কি টিম ইন্ডিয়া এই ম্যাচটা হয়তো হেরে যেতে পারে বা টিম ইন্ডিয়ার হাত থেকে এই ম্যাচটা ফসকে গেছে, কিন্তু না, রবীন্দ্র জাডেজা ও অশ্বিন এই ম্যাচটায় কামব্যাক করে দেখিয়েছে।